মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। ঈদ মোবারক। এই মুহূর্তে এই স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দূর আকাশে এক ফালি চাঁদ, ওই দিল ডাক ঈদ, কণ্ঠে সবার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। আর এই ঈদের সঙ্গে একাত্ম হয়ে আছে আমাদের ঈদ সঙ্গীত ও মনে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর সৃষ্টি আমরা প্রতি ঈদেই নতুনভাবে সমাজ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের শিল্পীদের দিয়ে পরিবেশন করে থাকি। দৃশ্য কাব্য হিসেবে পরিচিত নাটকের ভিত্তিভূমি হলো যাত্রা, যা আমাদের লোকজ ঐতিহ্য। এবারে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক সুসজ্জিত যাত্রা শিল্পীর কণ্ঠে পরিবেশিত হচ্ছে সেই ঈদের গান, তবে একটু ভিন্ন আঙ্গিকে। বিবেক যদি করে সাবধান, সার্থক হয় তোর সিয়াম রমজান। বিবেক যদি করে সাবধান, সার্থক হয় তোর সিয়াম রমজান। তবেই ভালো লাগে রে ভাই শুনতে এমন গান। আমরা বহুবার বলেছি ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, কিন্তু এই হাসি খুশি উচ্ছ্বাস প্রবাস থেকে নিজ বাসে আসায়, ভালোবাসায়, দেখার আশায় আগে যে ভাষায় উদ্ভাসিত হয়ে উঠত, এখন তেমন হয়ে ওঠে না। কারণ সেই কারণ নিয়েই এই দৃশ্য ধারণ। আচ্ছা দোস্ত, তুই এত বছর পর দেশে এলি, কিন্তু তোর দেখে পরিবারের কারোর মধ্যে কোনো খুশির ভাব দেখলাম না। খুশি তো দেখা যায় না, ওটা ভেতরে থাকে। তারপরেও দোস্ত, এতদিন পরে তুই দেশে আইছস, তোর পরিবারের মধ্যে যে রিয়াকশনটা হওয়ার দরকার সেটা কিন্তু দোস্ত দেখলাম না। কিন্তু ওরা তো আমার অনেকদিন পরে দেখতেছে না, কাল সকালে ওরা আমার দেখছে। দূর বেটা, তুই চাইলে কাল সন্ধ্যায়, তাহলে সকালে দেখলো কেমনে? মোবাইলে দেখছে। মোবাইলে? হ্যাঁ, এই যে অরিজিনা। এই কাল সকালে তোমার লগে আমার দেখা হইছে না? হ্যাঁ হয়েছে তো। মোবাইলে আবার কেমন? এখন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, স্কাইপের যুগ।
টিপলে ছবি সকাল বিকাল 2 বেলা দেখতেছে, কথা হইতেছে। সুতরাং অনেকদিন পরে দেখার যে আবেগ সেটা তো তুই এখন আর পাবি না। তাই বলে বাচ্চারা ঈদের জামা কাপড় দেখে খুশি হইব না? এই খুশির পালো শেষ, এখন লয়ে তো কাপড় কিনছি। ওগনিয়া কাপড় চোপড় কিনছস মানে? দোস্ত এখন আর বিদেশ যাওয়ান লাগে না, কত সিস্টেম আছে, যেভাবে খুশি কল করবা, বাস সরাসরি জিনিসপত্র দেখবো, পছন্দ করব, যেই কারণে যেদিন জিনিস কিনছি সেদিন ওরা দেখছি। সুতরাং কাপড় কেনার আনন্দটাও এখন বাসি হয়ে গেছে। এর সবই হইতেছে ডিজিটাল যুগের খেলা। আর এই খেলায় আনন্দের মতো আবেগ অনুভূতি সবই বাঁচিয়ে হয়ে গেছে। পল্লীকবি জসিমউদ্দিন কবিতাই লিখেছেন চিরদিন, তবে তার পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষের হাসাহাসির গল্প সংকলনও করেছেন অল্প নয়। তারই একটি হাসির গল্প রহিমউদ্দির ভাইয়ের বেটা এর কুমড়ো বিক্রির আদলে চাচা ভাতিজার এক ভিন্ন চিত্র। ভাতিজা, আরে চাচা আইছো? চাচা এবার চান্দাইতে খুব তাড়াতাড়ি দোকান খুলছিলাম। খুলবি না? চাঁদ রাইত হইল ঈদের শেষ কেনা বেচার দিন। দোকানটা খুলতেই একটা কাস্টমার আইছিল। আইব না, চাঁদ রাইত বইলা কথা। হ্যাঁ, আমি একটা দামি সুতির শার্ট দেখাইলাম। আরে দামি না দেখায় কি তারে সস্তা দেখাবি নাকি? জামাটার দাম চাইলাম 3000 টাকা। চাবি না? এত সুন্দর দামি জামা কি তুই তারে মাগনা দিবি নাকি? সে 2000 টাকা কইলো। কইব না? আরে একটা সুতির শার্টের দাম এত হয় নাকি? আমি তারে কইলাম, ধর্মিয়া এটা একটা ব্র্যান্ডের শার্ট, চোখে দেখছেন কোনোদিন? একদম ঠিক কইছস, 3000 টাকার দামের শার্ট বেটা 2000 টাকায় চায়, একটা বেকুব নাকি? আমাকে তর্কাতর্কির সময় হঠাৎ দোকানে একটা পুলিশ আইলো। আইব না? তুই কাস্টমারের মান ইজ্জত লইয়া টান দিছস, দেখ না কি হয়। পুলিশও জামাটার দাম জিগাইলো। জিগাইব না? পুলিশ বইলা কি জোর করে জামা লয়ে যাব? আমি তার কাছেও 3000 টাকা চাইলাম। ভালো করছস, তুই আমার ভাতিজা, পুলিশ বইলা ডরাবি না কে? সেও কিন্তু 2000 টাকা কইলো। ঠিকই কইছে, পুলিশ বইলা কি সে জামা কাপড়ের দাম জানবো না? আমি তারে ধমক দেয়া করলাম, ধর্মিয়া এইরকম শার্ট জীবনে চোখে দেখছেন কোনোদিন? ঠিক কইছস। আরে পুলিশ হইছে তো কি হইছে, 3000 টাকার জিনিস 2000 টাকা চাইবো? তখন পুলিশ আমার ধরে মাইর দিল। দিব না? যত বড় মুখ না তত বড় কথা, পুলিশের লগে মাস্তানি। এরপর আমারে থানায় নিয়ে গেল। আরে নিবই তো, পুলিশটা জারি দিছস। থানায় সেই সময় বড় দারোগা আসছিল। আইব না? সবে তো শুরু, দেখ না আর কি দুর্গতি হয়। বড় দারোগা এসে আমার ছাইরা দিল। দিব না? হে তো জানে তুই কার ভাইয়ের বেটা, এই রহিমউদ্দিন। রহিমউদ্দির ভাইয়ের বেটার এটা সেটায় রহিমউদ্দির মন্তব্য এক গন্তব্যে না গিয়ে যখন যেমন তখন তেমন, কিন্তু ঈদের সময় যেমন তেমনটা কেমন কেমন হয়ে যেতে পারে। এসব নিয়েই দেখুন পরপর 3টি পর্ব, সুরে এবং ছন্দে, ভালো এবং মন্দে। ঈদ করণের লাইগা গরম থেকা ভাইগা ঢাকা আইলাম জামু সাসার বাড়ি। এইখানেতে আইসা নিজেই গেলাম ফাইসা, কেমন কইরা রাস্তা দিমু পাড়ি, কেমন কইরা জামু সাসার বাড়ি। উপর দিয়াও মানুষ চলে চলে নিচে দিয়া, কোনটা যে ঠিক কোনটা বে ঠিক কইব তা কোন মিয়া। কেমনে ওপর জামু আমি, কেমনে ওপর জামু, ওই যে দেখি আইনের মানুষ তার কাছে জিগামু, আমি তার কাছে জিগামু। সেও তো কাউরে দিতাছে না বাধা। এই যে ভাই, তাইলে এই ব্রিজটারে বানাইছে কেন দাদা? এই যে পিন্টু ভাই, ঈদের ছুটি আইসা গেল, বাড়ি যাবেন কবে? বাড়িতে এমনিতেই তো যাই, ঈদে বাড়ি গিয়া কি লাভ হবে? ইউরোপ যাবার ইচ্ছা ছিল, বন্ধুরা সব বাধা দিল, ব্যাংকক যাব সকলে একসাথে। আত্মীয় স্বজন ফালাইয়া ঈদ করবেন ব্যাংককে গিয়া, এই রমি হয় থাকলে টাকা হাতে। দেশের বাড়ি প্লেন চলে না, ট্রেনে বাসে সিট মেলে না, লঞ্চেও তো অধিক যাত্রী ডোবে যদি তবে। এইসব যাই না শুইনাও বলেন আমরা বাড়ি যাইনি কবে। গ্রামের বাড়ি মিলন মেলা
আপন জনের হাসি খেলা, আপন হবার সে আনন্দ বিদেশে কি রবে জানি না আপনাদের মনে, সে বোধ আসবে কবে। ঈদে জর্দা পায়েস খেতে যে বেশ লাগবে এটা কারো কাছে শেষ কথা নাও হতে পারে, কিন্তু বিশেষ কিছু নিয়ে নির্বিশেষ কিছু কথা ব্যথা পেলেও জানা এবং মানা প্রয়োজন, আর সেজন্যই সম্ভবত এই কোচিংয়ের আয়োজন। আচ্ছা ভাই, আপনার বাইরে লেখা আছে দেখলাম সেলফি কোচিং সেন্টার, এখানেও দেখছি তাই, বিষয়টা কি? জি, আপনার কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই, আমি কোচিং সেন্টারটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জানতে চাইছেন? চলেন সরজমিনে দেখাই দিই। এতক্ষণ ধরে যা বলছিলাম আপনি চালায় যান, উনি সাংবাদিক ভাই দেখতে আসছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমত সেলফি হচ্ছে মূল ফটোগ্রাফির পরিপন্থী। এতে চেহারা বিকৃত হয়, বেশিরভাগ সেলফি মুখ বেঁকা করে তোলে। আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কজনের মুখটা একটু বাঁকা হয়ে আছে। হ্যাঁ, বিয়ে শাদীর সময় সোজা মুখ বেঁকা দেখে অনেক সময় পাত্রপক্ষ চলে যায়। সুতরাং সেলফি তোলার সময় মুখভঙ্গিমা ঠিক রাখা জরুরি। আবার সরিষা খেতে অনেকে শুয়ে বসে সেলফি তোলে, তখন সর্পদংশনের মতো দুর্ঘটনা ঘটে। অনেকে বাঘের সাথে সেলফি তুলতে গিয়া ফোন সহ হাতটা হারিয়েছে। আবার কুমিরের সাথে সেলফি তুলতে গিয়া অনেকে চলে গেছে ডাইরেক্ট কুমিরের ফেটে। জি স্যার, এগুলো আমরা ফেসবুকে দেখছি, খুব ভয়ঙ্কর। সেই জন্য কোনো ভয়ঙ্কর প্রাণীর সাথে কিংবা তাদের কাছাকাছি অবস্থানে সেলফি তোলা ঠিক না। আবার ব্রিজের উপরে সেলফি তুলতে গিয়ে টুপ করে পানিতে পড়ে মৃত্যুবরণ। সুতরাং কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়েও সেলফি তোলার দরকার নাই। তবে শিল্প সংস্কৃতির অঙ্গনে এই সেলফির একটু ভিন্ন ব্যবহার দেখা যায়। যেমন ধরনের কোনো শিল্পী বা বিখ্যাত ব্যক্তি অসুস্থ হলে অনেকে তাকে হসপিটালে দেখতে যায়, এবং কিছু প্রচার কাঙ্গাল মানুষ ওই বেচারা অসুস্থ শিল্পীর সাথে সেলফি তুলে সেটা ফেসবুকে দিয়ে দেয়, নইলে ওই ছবি পত্রিকা সাপ্লাই করে। পত্রিকা ছাপা হয় শিল্পীর পাশে শিল্পী। আহা, কি সমবেদনা! শুধু তাই নয় স্যার, ওখানে গিয়ে ছবি তুললেও ওই শিল্পীর যখন মৃত্যু হয় তখন এদের অনেকেই খুঁজে পাওয়া যায় না, কিন্তু টেলিভিশন আর পত্রিকার পাতায় এদের অনেক মন্তব্য খুঁজে পাওয়া যায়। সাংবাদিক ভাই, এই জাতীয় ভণ্ড সেলফি তোলার মানুষগুলির চরিত্র সবের সামনে তুলে ধরেন। জি জি, আমরা এখন একটু ঝুঁকিমুক্ত উলফি তুলি। আসেন বড় ভাই, আসেন। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। দর্শক মণ্ডলী, আমরা ইত্যাদির নিয়মিত অনুষ্ঠানে দর্শক নির্বাচন করি প্রশ্নোত্তরের মাধ্যমে, আর ঈদের বিশেষ অনুষ্ঠানে দর্শক নির্বাচন করি কিছু উপকরণের সাহায্যে, যা আপনাদের হাতে হাতে দিয়ে দেয়া হয়। তবে এতেও থাকে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমের পর্যায়ক্রমে এবার আপনাদের হাতে হাতে আমরা দিয়েছি একটি দেশি এবং কয়েকটি বিদেশি চ্যানেল। না, পুরো চ্যানেল নয়, চ্যানেলের লোগো। কারণ সব সময় সবাই আবার চ্যানেল পায় না। এখানটায় রয়েছে রানা আর এখানটায় রয়েছে মামুন, তারা সঠিক দর্শকদের বাছাই করবেন। এবারে আপনারা এই লোগোগুলো একটু উপরে তুলে ধরুন। এবারে আপনারা এগুলো নামিয়ে ফেলুন। অনেক ধন্যবাদ। এসব পরদেশি চ্যানেলের লেখাগুলো দ্রুত নামিয়ে ফেলার জন্য ধন্যবাদ। এবার অন্তর থেকে নেমে গেলেই ভালো, কারণ এই সব চ্যানেল আকাশ সংস্কৃতির বেশে আমাদের দেশে এসে আমাদের সমাজ সংসার সংস্কৃতিতে এবং পারিবারিক সম্প্রীতিতে ভাঙন ধরাচ্ছে।
ছড়াচ্ছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পরকীয়ার দুর্গন্ধ, শেখাচ্ছে ষড়যন্ত্র আর অনৈতিকতার মন্ত্র। এই হাজার হাজার লোগোর ভিড়ে আপনাদের মধ্যে 4 জন পেয়েছেন আমাদের দেশি টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের লোগো। এবারে যারা বাংলাদেশ টেলিভিশনের লোগো পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। বর্ণা চৌধুরী, রাজকন্যা, ইসলাম। আমরা 4 জন দর্শক পেয়ে গেছি, তাদের জন্য করতালি। আসুন আপনারা মঞ্চে চলে আসুন। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শক পেয়ে গেলাম। এবার আপনাদের দিয়ে শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। যে সমস্ত চ্যানেলের লোগো আপনাদের নামিয়ে ফেলতে বলা হয়েছে, আমরা এবার ওই সব চ্যানেলে যেসব ধারাবাহিক প্রচারিত হয় তারই আদলে একটি টুকরো নাট্যাংশ আপনাদের হাতে দিচ্ছি, যা আপনাদের অভিনয় করে দেখাতে হবে। নির্বাচিত দর্শকদের নিয়েই তৈরি হয়েছে এই নাট্যাংশ এবং এই নাট্যাংশে 4টি চরিত্র রয়েছে। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। শুরু হোক আপনাদের প্রস্তুতি। সময় শেষ। আপনাদের কার কি চরিত্র সেটা বলে দেওয়া হয়েছে। তবে আপনারা অত্যন্ত ভাগ্যবান, আজকে আমরা এই পর্বে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে। ফেরদৌস আপনাদের সহযোগিতা করবে। আসছেন ফেরদৌস। তাহলে আমরা শুরু করতে পারি। ফেরদৌস প্রস্তুত, আপনি আসুন। এতদিন পরে আমার সাথে দেখা করার সময় হলো তোমার। কি করবো বলো, আমাকে যে নানান কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমার কিছু কথা বলার ছিল। সত্যি? এবার যে তোমাকে আমার কিছু বলার আছে। বলো। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিশে লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিশে লঙ্কা। মিস লঙ্কা, এই চোরকে তোমার মন থেকে কিভাবে টেনে হিসড়ে বের করতে হয় তা আমি ভালো করেই জানি। ওটা আমার ভালোবাসা। আর না, এবার চোর নয়, ডাকাতের পালা। আমি এমন ভাবে ডাকাতি করব তুমি নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আমার নামও জরিনা। শোনো জরিনা, জোর করে ভালোবাসা হবে না। শোন, আমি তোর মা, আমি তোকে শিখিয়ে দেবো ওই লঙ্কাদের কাছ থেকে ফেরদৌসকে কিভাবে ছিনিয়ে আনতে হয়। শুধু লঙ্কাদের কাছ থেকে নয়, ফেরদৌসকে ছিনিয়ে আনবি তার মা, বাবা, ভাই, বোনদের কাছ থেকে। যেমনটি আমি তোর বাবার সাথে করেছি, তাকে ভেড়া বানিয়ে রেখেছি। তুমি এরকম মেয়েকে কি শিখাচ্ছ জরিনার মা? এসব শিক্ষা দিও না, ওর জীবনটা এভাবে ধ্বংস করে দিও না, যা তুমি সবসময় আমার সংসারে করে যাচ্ছ। আর এর জন্য যাই ওই ভিনদেশি চ্যানেল, ভিনদেশি চ্যানেল, ভিনদেশি চ্যানেল। আমরা দেখলাম এরা সবাই তাৎক্ষণিকভাবে অভিনয় করেছে, তারপরও যতটুকু করেছেন ভালোই করেছেন। এবারে ফলাফলের পালা এবং এই বিচারকের ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাবো ফেরদৌসকে। প্রথমে আমি 4 জনকে শুভেচ্ছা জানাচ্ছি যে আসলে ইনস্ট্যান্ট এভাবে পারফর্ম করা খুব কঠিন একটা কাজ, কিন্তু এই দুরূহ কাজটা তারা চেষ্টা করেছে। সেজন্য আমি এই আনন্দের দিনে কাকে বেদনাহত করতে চাই না। সো আমি বলবো যে আজকে 4 জনই সেরা। আজকে যে ইস্যুটা নিয়ে তারা কথা বললেন, সেই কথাটা শুধু কথার কথা যেন না থাকে, সেটা যেন আমরা বাস্তবে ঘটাতে পারি। আমরা বিদেশি চ্যানেল থেকে যে সমস্ত অপসংস্কৃতিগুলো আছে এখান থেকে যেন আমাদের পরিবার পরিজন থেকে দূরে রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। আর তাদের সবার জন্য শুভেচ্ছা। আপনাদের সবার জন্য রয়েছে পুরস্কার এবং সেটা হচ্ছে ঈদের পোশাক। এছাড়াও রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ। এবং এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এবং পুরস্কারগুলো তুলে দেবে ফেরদৌস আপনাদের হাতে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ ফেরদৌসকে, অনেক ধন্যবাদ। বর্তমান সময়ের অধিকাংশ টিভি চ্যানেলেই যা অবর্তমান নয় বরং বিবর্তমান বিশেষ বিষয় হলো বিতর্ক বিকাশের বিবিধ বিকচ্ছ বিচ্ছুরণের টক শো। শব্দদ্বয় ইংরেজি, টক মানে কথা, শো এর প্রধান অর্থ হলো প্রদর্শন ও জাহির করা। এই জাহির করতে যারা হাজির হন বা যারা হাজির করেন
কোনো কোনো সময়ে তার নজির এমনও হয়। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিদিনকার আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, ঝগড়া ফ্যাসাদের অনুষ্ঠান কত কথা বলে রে থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলোচক জনাব সদরুদ্দিন মোহাম্মদ বদর এবং বাহারুল্লাহ বাহারি। আমাদের সাথে কাঠপট্টি থেকে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ লাল মিয়া। আপনাদের সবাইকে আমাদের কত কথা বলে রে অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমি যাচ্ছি সদরুদ্দিন মোহাম্মদ বদর আপনার কাছে। ঈদের আনন্দকে আপনি এক কথায় কিভাবে প্রকাশ করবেন? ঈদের আনন্দ আবার এক কথায় প্রকাশ করবো কেমনে? এটা আপনি কি বললেন ভাই? অবজেকশন। উনি কিন্তু ভাই না, উনি বোন। এই শব্দটি এক্সপান্ড হও। কথা শুরু করতেই না করতেই বাম হাত অভ্যাস। না, আপনি ইচ্ছাকৃতভাবে একজন নারীকে পুরুষ বলে ফেলবেন, সেটা আমি সংশোধন করতে পারবো না। আপনি তো উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী সমাজকে ছোট করছেন মিয়া। কেমন উস্কানিমূলক কথা, কথা নাই বার্তা নাই, উনি সমাজ নিয়ে টান দিছে। এই ভাই, আপনি কি গলা চুলকায় নাকি আপনি নিয়োগ করে আসছেন আপনি আমারে এইখানে কিছু বলতেই দিবেন না? না না না, উনি নিয়ত করলে তো হবে না, এটা আমাদের অনুষ্ঠান, আপনার যা ইচ্ছে আপনি সেটা বলতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আজকের দিনে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বললেই তো উনি অনেকটা ক্ষতিক্রিয়া ঘটাই দিব, কারণ উনি এটা বুঝতে পারেন না। কে বোঝে কে বোঝে না সেটা কিন্তু আমাদের দর্শক খুব ভালো মতো বোঝে। আপনাদের ধন্যবাদ। এবার আমি চলে যাব বিশিষ্ট চিন্তাবিদ লাল মিয়ার কাছে। লাল ভাই, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুব খারাপ। এদের জন্য বর্তমানে আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। মুখ সামনে কথা বলবেন লাল মিয়া। আমাকে মধ্যে অস্থিরতা কি দেখলেন আপনি? দেখছি বলেই বলছি। দেখছেন আপা, একটা বুড়া মানুষ এত রাইতে না ঘুমে চেয়ারে ডুলতেছিল, অরেও ছাড় দিল না। বেয়াদব। এই জন্যই তোমারে কইছিলাম এইসব টকশো বক্সতে যাওয়ার দরকার নেই। আরে আমি কই গেলাম, ওরা তখন বাড়িতে এসে হাজির হয়ে যায়। এই মিয়া, ওরা বাড়িতে গেলে আপনি রাইত বিরাইতে ক্যামেরার সামনে বসে যেতে হইব। দেখি তো, ওনারা কিন্তু আমাদেরকে অপমান করতেছেন ভাবি। অপমানের দেখছেন কি? আমি স্টুডিওতে থাকলে মজা বুঝাইতাম, এছাড়া রাত্রে ওষুধটা পর্যন্ত খাই নাই। আরে ওগুলোকে এত কিসের কথা কও? তাড়াতাড়ি আমার প্রেশারের ট্যাবলেটটা দাও। হ্যাঁ মিয়া ভাই, ট্যাবলেট খেয়ে তাড়াতাড়ি হইয়া পড়েন, আপনার শরীরের কন্ডিশন ভালো না। শুয়ে থাকবে বসে থাকবো, এটা তোমার জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, অভদ্র কথাকার। দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি। না, ভালোই করছেন। দেখেন আপা, এরপরে যদি ভবিষ্যতে কেউ বাড়িতে বসে কথা বলে, তার বয়স যদি বেশি হয়, সেজন্য বাড়িতে শুয়ে শুয়ে কথা বলতে পারে, তার একটা ব্যবস্থা থাকা উচিত। দর্শক, আজকের আলোচকদের কাছে একটাই প্রশ্ন ছিল, আজকের এই আনন্দের দিনের তাদের প্রতিক্রিয়া কি? দেখতেই পারলেন তারা কিভাবে সেটা প্রকাশ করলেন। আমরা এই বিষয়ে আরও কথা বলবো, তবে একটা বিরতির পর। ইচ্ছে হলে আমাদের সঙ্গে থাকতে পারেন, আপনাদেরকে জোর করে বসিয়ে রাখতে তো আর আমরা পারবো না। ঈদ মোবারক সবাই। ওদিকে বিরতি চলতেই থাক এবং ফিরে এসে যা বলার বলতেই থাক, বিতর্কে জ্বলতেই থাক, আমরা তার দেখতে চাই না। তার চেয়ে চলুন দেখা যাক একটি গান। লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন প্রীতম হাসান, আর গাইছেন এই প্রজন্মের কজন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, ঐশী ও কণা।
আসে কাল, যেই আসবে সকাল, এই উচ্ছ্বাস ভুলে যেও না। তন্দের চাল দেখে ছেড়ো না কোহাল, তুমি মন্দের পথে যেও না। চলো না ছন্দ আর আনন্দে আসরে, চলো না হাতে রেখে হাতে একসাথে গেয়ে উঠি এই গান, সোনালি দিন সাজাবো মনে মনে মন মিলাবো। এসো এসো আনন্দ ছড়াতে, ও সোনালি দিন সাজাবো মনে মনে মন মিলাবো। এসো এসো আনন্দ ছড়াতে, সোনালি দিন সাজাবো মনে মনে মন মিলাবো। এসো এসো আনন্দ ছড়াতে, ও সোনালি দিন সাজাবো মনে মনে মন মিলাবো। এসো এসো আনন্দ ছড়াতে। শুনলেন গান। এবারে চোখ, মুখ, বুক, পেট ও কান। এটা কোনো গান নয়, নেহায়েত ফানও নয়। এটা যে স্থান সেটা এক ডাক্তারের চেম্বার, যেখানে এসেছেন এক মেম্বার। কি করেন? এলাকার মেম্বার মতবর টেবিল লোক আর কি। তার মানে কোনো কাজকর্ম নেই, শুধু মাতব্বরি আছে। আয় রোজগার হয় কি করে? আমি তো ভাই ইনকাম ট্যাক্স অফিসে আসি নাই, ডাক্তারখানায় আসছি। আপনি মনস্তাত্ত্বিক ডাক্তারের কাছে আসছেন, সেই জন্য আপনার আচার আচরণ, স্বভাব চরিত্র, কাজ কাম, আয় রোজগার সবই আমার জানতে হবে। আপনারা তো রোগী পেলেই কিছু টেস্ট দেন, ওনারও যত খুশি টেস্ট দেন, পরীক্ষা করেন। হ্যাঁ, টেস্টের রিপোর্ট দেখে ওষুধ দেন। স্বভাব চরিত্রের কোনো টেস্ট হয় না, ওটা দেখে শুনে বুঝতে হয়। আসেন এদিকে আসেন। ডাক্তারখানায় মাতবুরি করবেন না। দেখি আপনার চোখটা দেখি। ওরে বাপ রে বাপ, আগুন! আগুন কোন জায়গায়? আগুন কই? আপনার চোখে আগুন। কুদৃষ্টি, হিংসা, ঈর্ষা, পরশ্রী কাতরতা সবই আছে আপনার চোখে। দেখি আপনার জিভটা দেখি, এই লক লক করছে। কিসে লাখ লাখ করতেছে? জিপাই কি সাপ আছে নাকি? সাপের চাইতেও খারাপ। লোভ, লালসা, খালি খাই খাই স্বভাব। অন্যেরটা খেতে খুব মজা পান না? আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার জিহ্বায় যা আছে তাই বললাম। দেখি এবার বুকটা দেখি। বুকের মধ্যে কি পেলেন? কুটনামি, বুকটা ভরা কুটনামি। কান, পেটের মধ্যেও ভেজাল আছে? হ্যাঁ আছে, পেটে জিলিপি প্যাচ। দেখি কানটা দেখি। এই আস্তে টানুন, কানে কি সমস্যা? খালি কান পাতা স্বভাব। হাতে কি দেখেন স্যার? হাতে তো কোনো সমস্যা নাই। আছে আছে, বাম হাত বেশি চলে। ওই যে বলে না বাম হাতের কারবার। অহন কন, করণটা কি? পুরা বডির সার্ভিসিং প্রয়োজন। সব জায়গায় মাতব্বরি চলে না, সুতরাং ভালো হয়ে যান। এই চিকিৎসায় কত টাকা লাগবে? ভালো হতে পয়সা লাগে না, ইচ্ছেটাই যথেষ্ট। ভালো এবং মন্দ এ দ্বন্দ্ব যেন অনন্ত। কারো ভালো থাকাটাই পছন্দ, কেউ মন্দ হতেই অন্ধ। কারো বিবেকের দ্বার বন্ধ, কারো বিবেক চায় ছন্দময় আনন্দ। ছন্দময় নৃত্য এখন বৃত্ত পেরিয়ে চিত্তের অনেক কাছে চলে এসেছে। এবার আমরা নাচে এই বিষয় করেছি যুক্ত, রাস্তাঘাট হোক বিপদমুক্ত। পরিবেশন করছেন আপনাদের প্রিয় নৃত্য জুটি শিবলি মোহাম্মদ ও শামিমারা নিপা, এবং তাদের সঙ্গে রয়েছেন নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্যশিল্পী।
চলাচলে আস্থা চাই, বিপদমুক্ত রাস্তা চাই। এই আস্থার অভাবে শুধু রাস্তাই নয়, অনেক ক্ষেত্রেই নেমে আসে বিপদ, সঙ্গে জোটে আপদ। আর সে পথ তৈরি করে কেউ জেনে কেউ না জেনে, অথবা জানলেও না মেনে তার টেনে আনে। আর এই একই সমস্যায় ভুগছেন আমাদের মামা তার ভাগ্নেকে নিয়ে। আমি জিনিসটা বুঝাইতে পারছি। আমরা কি চাই যে তুই আর কি করস মামা? আমরা প্রোগ্রাম মিটিং করতেছি। হ্যাঁ, তুই করস প্রোগ্রাম মিটিং? এটা বসো মামা, তুমি যেখানে সেখানে যার তার সামনে আমার গালিগালাজ করলো না। আমার একটা প্রেস্টিজ আছে। তাছাড়া এখন আমরা একটা ক্রিয়েটিভ আলোচনা করতেছি। শুনলাম তুই নাকি টিভিতে নাটক বানাইতেছস। ঠিকই শুনছো মামা, তবে আমি না, বানাইবো আমার এই ডাইরেক্টর ভাই। মামা, এইবার আমি টিভি দর্শক ঘরমুখী কর্মী, দেশীয় চ্যানেল না দেখে কই যায় আমিও দেহ। তুই কেমনে শিওর হলি যে তোর কারণে মানুষ দেশীয় চ্যানেল দেখবো? কারণ আমার স্ক্রিপ্টার মেকিং হইব হুবহু অগমতো, আর মিউজিক হইব সেই রকম। কিরকম বিষয়বস্তু থাকবো? আমার ডাইরেক্টরকে জিজ্ঞাও, উনারা এক একটা বিষয়ের উপরে এক একজনের নাটক করবো। ভাই, আপনাকে বিষয়গুলি বলেন তো। আমার নাটকের প্রধান বিষয় হচ্ছে সংসার ভাঙা। একটি একান্নবর্তী পরিবারকে কিভাবে ভেঙে টুকরো 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 করে ফেলা যায়, সেটাই আমি অত্যন্ত নিখুঁতভাবে আমার নাটকে তুলে দিই। এইবার বুঝছো, ওর আর কি সংসার ভাঙ্গা দেখায়, আমি এমন সংসার ভাঙ্গা দেখাবো। সংসার ভাঙ্গা কারে কয়, কত প্রকার ও কি কি, এইটা আমি বুঝাবো এই না। আপনার বিষয়টা বলেন তো ভাই। আমার বিষয় হচ্ছে ক্লিক করা, একজনের সঙ্গে আরেকজনকে লাগিয়ে দেওয়া। ভাই, এবার আপনি বলেন তো। আমার বিষয় হচ্ছে কান কথা লাগানো, আড়ি পাতা আর হিংসা করা। আরে আর বলানো লাগবো না, মামু বুঝছেন আমরা কি দাঁড়াবো। আর আপনি এটা বলেন। আঙ্কেল, আমার বিষয়টা খুব পপুলার, আই মিন পরকিয়া। কে কার সঙ্গে কতভাবে পরকিয়া করতে পারে আমি সেটা তুলে ধরবো আঙ্কেল। এই ব্যাপারে ওইসব বিদেশি চ্যানেল মাস্টার, আমি এমন ভাবে পরকিয়া দেখাইতে বলছি যাতে প্রত্যেক ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। চুপ কর, তোর শরম করে না? আমার তো ইচ্ছা করতেছে তোরা এখন পুলিশের হাতে তুলে দিতে। তুই তো রীতিমতো ক্রাইম করতেছস। সারা জীবন খালি ভাল্লা আমার লগে। তুমি কি ওইসব চ্যানেল বন্ধ করতে পারবা না? যারা দেখতেছে ওকে দেখা বন্ধ করতে পারবা? ওইসব চ্যানেল আমাকে কত ক্ষতি করতেছে জানোস? সমাজ বিধ্বংসী জিনিস দেখাইয়া পয়সা রোজগারের চিন্তা করিস না, বরং এই যে ডাইরেক্টররা আছে তাকে দিয়ে ভালো জিনিস তৈরি কর। ওরা অনেক সৃজনশীল। আমাকে মা বাবা ভাই বোনদের নিয়ে গল্প তৈরি কর, যেখানে থাকবে মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা, আমাকে নিজস্ব সংস্কৃতির ছোঁয়া। মনে রাখিস, নাটক সমাজ বিধ্বংসী না, সমাজ হিতৈষী। সমাজ হিতৈষী নাটক বানাতে বললেন মামা। সাধারণত নাটকে চরিত্রগুলো হয় কাল্পনিক, আর এবারে এখানে যা দেখবেন তার চরিত্রগুলো কাল্পনিক নয়, কিন্তু অবস্থাটা কাল্পনিক। আর সে কল্পনাও অল্প না, কারণ এটা তাদের সময়ের গল্প না। আর এই কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করছেন আপনাদের প্রিয় অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব এবং জাহিদ হাসান। নিধিরাম বাবুজি, হ্যাঁ দেরি হয়ে গেল না আসতে? আর বলবেন না হাতেম দেয় ভাই, কদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা খোঁড়াখুড়ি করে মোটামুটি কোন রকম ঠিকঠাক করে গেছে। তার কদিন বাদেই দেখি আবার এই করাতে ধুলো, বৃষ্টিতে কাদা, কি করে হাঁটবেন বলুন তো দাদা? সামান্য ধুলো আর কাদা দিয়ে আপনার রাস্তা আটকে গেল। সেই জন্য তো লোকে বলে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। নন্দ ঘোষ বাবু, আপনারা যতই হাসাহাসি করুন, আমাদের সময়েও কিন্তু ঢাল তলোয়ার ছাড়া সর্দারি করা যেত। কিন্তু এখন তো সর্দারের কোনো অভাব নেই। নানান সেক্টরে, নানান রূপে সর্দার আর সর্দার। কিন্তু নিধিরাম বাবু, আপনি রাস্তার যা কথা বললেন, এ তো সাংঘাতিক অপচয়। কি এক অদ্ভুত সমন্বয়হীনতা। একদম ঠিক বলেছেন। ঘটনা হচ্ছে কি যে এখন তো রাস্তা খোঁড়াখুড়ি চলছে, দুদিন পরে এই রাস্তা ঠিক করতে গেলে ওই যে ফ্লাইওভার আছে না, ওইগুলো খোঁড়াখুড়ি চলছে। আর টাকা আসলো করতে গিয়ে বলবে এই যে গৌরী সিং টাকা দিয়েছে, আর যদি দোষ হয় দোষ হবে আমার, যত দোষ নন্দঘোষ। দেখুন নন্দবাবু, আমার টাকা দেবার দিন সেই ব্রিটিশ আমলেই শেষ। এখন গৌরী সেনের অভাব নেই, তাদের টাকার অভাব নেই। ব্যাংক আছে, ঘুষ আছে, কমিশন আছে। ব্যাংক থেকে টাকা নেবে, শোধ দেবে না। ঘুষ ছাড়া ফাইল দেবে না, কমিশন ছাড়া লেনদেন চলবে না। এগুলো কার দোষ? না না না, আমি কথার ইঙ্গিত কিন্তু বুঝতে পারছি কার দোষ। দোষ বললে তো বলবেন যে একদম নন্দঘোষের দোষ। হ্যাঁ, আমি এসব কিচ্ছু ঈশ্বরী কৃপা কিচ্ছু না। আমি খাইনি, ছুঁইনি, ধরিনি, কিচ্ছু করিনি। কোথা থেকে মাল আসলো, কোথায় খেলো,
কে খেলো, কোথায় খেলো, কত পার্সেন্টেজে কে কে খাচ্ছে, কিচ্ছু জানে না। জানতে হবে যে দাতা। আপনি কিন্তু ইঙ্গিত করে কথা বলছেন। অনেকে কিন্তু কটাক্ষ করে বলে বেটা দাতা হাতেমতাই হয়েছে। এইরকম কটাক্ষ কিন্তু উচিত নয়। আমি আমার আমলে যখন দান করতাম, ডান হাত দিয়ে দান করলে পরে বাম হাত পর্যন্ত জানতে পারতো না। আর এখন দান করার আগে ক্যামেরা চলে। আপনি মনে করেন যে একটা বস্তিতে বস্ত্র দান করবেন, 10টা ক্যামেরা হাজির। আপনি শীতবস্ত্র দান করতে যাবেন, 20টা ক্যামেরা হাজির। আগে ক্যামেরা চলে, তারপর দান। আমাদের সময় এইরকম দাতা ছিল না, এরকম ক্যামেরা ছিল না। তাহলে সব ঘটছে কেন? কারণ কর্ম নয়, কথার মূল্য এখন বেশি। আর এসব দাতারাও প্রচার বিলাসী। একদম ঠিক কথা বলেছে। এখন তো প্রচারের জন্য তো অনেক কিছু আছে, শুধু চ্যানেল চ্যানেল চ্যানেল। ওখানে নিজের ঢোল নিজেই পিটাচ্ছে, পিটাতে পিটাতে তুই ফেটেও যা। কি লজ্জা পাবে? এই যে এখন এখানে শুনি না যে সেলফি ছবি তোলে। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, কিন্তু যে ভাই সব জানতা শামশের, উনি তো কোনো কথাই বলছে না। আচ্ছা, সব জানতা শামশের ভাই, আপনি একটু বলেন তো যে এই সবের আসলে একটু বিট করেন, মানে ঘটনাটা কি? জানার ব্যাপারটা 4 রকমের। 1, যে জানে সে জানে না। 2, যে জানে না সে জানে। 3, যে জানে না সে জানে না। আর 4, যে জানে সে জানে। যে জানে সে সব সময় চুপচাপ থাকে, এই জন্য আমি কোনো কথা বলি না। সাধু সাধু। এখন যারা কথা বলছে তারা অধিকাংশই জানে না যে তারা কিছুই জানে না। আসলে তারাই হচ্ছে এখন শমশের সব জানতা। তার মানে এই যুগে আমাদের মতো সর্দারদের আসলে টিকে থাকা খুবই মুশকিল। নিধিরাম বাবু, নন্দবাবু, খুব গোপনে একটা কথা বলি। যে যতই নীতি কথা বলুক, এই যুগে কিন্তু অনেক মানুষই আছে যাদের আয় এবং ব্যয় অবৈধ। ভগবানের কি ভাই বেঁচে গেছে, খুব বেঁচে গেছে দাদা। কারণ ঘটনা হচ্ছে কি যে এই যুগে যদি আমার জন্ম হতো তাহলে তো শেষ হয়ে যেতাম। কেসে কেসে মামলায় মামলায় একদম জর্জরিত হয়ে যেতাম। সবসময় আমাকে ওই দুদক আর ওই যে এনবিআরে হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে করতে আমার ধুতির কোচা একদম ফুলে যেত। আর আমি তো পুরো হাই ব্যয়ের হিসেব নীতি দিতেই শেষ হয়ে যেতাম। আসলে এই যুগে আমরা বেমানান। আসলে এই যুগ আমাদের না, আমরা একটা কাজ করি, এই যুগ থেকে আমরা আমাদের যুগে চলে যাই। চলে চলে। ইভেন্ট মানে ঘটনা, ইভেন্ট মানে পরিণতিও। অর্থাৎ ঘটনা ঘটানো থেকে পরিণতি পর্যন্ত অতি যত্নে আপনার মতিগতিকে নতি স্বীকার করিয়ে প্রতিক্ষণ যারা নিয়ন্ত্রণ করেন তাদের বলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই ঘটনার ব্যবস্থাপনায় অবস্থা যাই হোক, এর বিস্তার থেকে যেন নিস্তার নেই। যেমন এই কোম্পানি। আচ্ছা, আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামটা কি? লাইফ টু ডেথ। লাইফ টু ডেথ মানে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা প্রয়োজন আমরা সব করে দেব। ধরুন আপনার সন্তানের জন্মের সময় থেকে নিয়ে আপনার সন্তানের লালন পালন পর্যন্ত সবকিছু আমরা আমাদের মাতৃসেবায় করে দেব। মা এবং সন্তানের সম্পর্ক, সেটা ইভেন্ট ম্যানেজমেন্টে কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। শুধু জন্মই না, আপনার বিয়ে শাদী থেকে শুরু করে মৃত্যুর পর অন্তিম যাত্রার সমস্ত কাজ আমরা করে দেব, ইনক্লুডিং দোয়া মাহফিল। আজকাল তো অনলাইনে কাঁচা বাজারে কাঁচামরিচ থেকে শুরু করে জামা কাপড় কাঁথা বালিশ নানান জটিলতা, এসব সমাধানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আপনারা নতুন করে কি করবেন? এই প্রতিযোগিতার বাজারে আমরা যা করব অন্যরা তা এখনো শুরুই করে নাই। সংক্ষেপে যদি বলি, আপনি ঘরে বসে থাকবেন, যাবতীয় কর্ম ইভেন্ট ম্যানেজমেন্টে হবে। এমনকি হাঁটাচলা পর্যন্ত। যে হাঁটতে পারে না তারে কোলে করে হাঁটাবো। তারপর ধরেন আজকাল বিদেশি সিরিয়াল দেখার কারণে আমাদের মা বোনরা শুয়ে বসে থাকতে থাকতে তাদের শরীরের মধ্যে নানান রকম রোগ বালাই বাসা বাঁধছে। আমরা আমাদের অভিজ্ঞ নারী কর্মীদের মাধ্যমে ওইসব সিরিয়াল দেখার সময় ওনাদেরকে দিব এক বিশেষ থেরাপি, যাতে রক্ত চলাচল ঠিক থাকে। বয়স্ক নিঃসঙ্গ লোক হলে আপনাকে গল্প করে সঙ্গী দিব। আপনার মনে যদি দুঃখ থাকে আপনাকে হাসাবার লোক দিব। আর যদি ঘুম না আসে ঘুম পাড়িয়ে দেবো। প্রয়োজন বোধে শোকের ফাঁতা চাপি ধরবো। আর যদি কেউ গান শুনতে শুনতে ঘুমাইতে চান, তাহলে তার জন্য স্ট্যান্ড বাই শিল্পী রাখবো। এত শিল্পী কোথায় পাবেন? বলেন কি, চ্যানেলগুলোর কারণে তো এখন ঘরে ঘরে শিল্পী।
তারপর ইউটিউব শিল্পী তো আছে, যার যত ভিউ তার তত কিউ, হাতে বলো হিট। তবে আজ আমরা এসেছি ঈদ উপলক্ষে স্পেশাল কিছু ঈদ অফার নিয়ে। ঈদের সময় কি ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট করবেন? ঈদে আপনি যা চান তাই পাবেন। মনে করেন রান্নাঘর থেকে শুরু করে আপনি ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার পায়জামার ফিতা নিশ্চিত করা সহ আতর টুপি সব দিয়ে দিব। ঈদে বিভিন্ন পারিবারিক দ্বন্দ্ব থাকলে নরমে গরমে সেই সমস্যার সমাধান করব। সমস্যার সমাধানের জন্য তার প্রয়োজনে ফাঁড়ি ধরবো অথবা ফিডি দিব কি না। হ্যাঁ, এখন আপনি বলেন কোনটা চান। পরে বলবে, এতক্ষণ ধরে আপনাকে সব কথা শুনলাম, আমরা কি চাই এটা বলার আগে আপনারা বলেন তো, এমন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে কিনা যারা আপনাদের মতো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাত থেকে আমাদের বাঁচাতে পারবে? আপনি চাইলে আমরাই সেটা করে দিব। পেমেন্ট ফাইলে আমরাই আমাদের গাড় ধরে বের করে দিব। এই একসাথে বলো, এটাও আমরা ছাড়া আর কোনো কোম্পানি করে নাই। এই যদি হয় ম্যানেজমেন্ট, তবে পানিশমেন্ট বলবো কাকে? তবে এই ঠিক বেঠিকের ভাবনা দিক বদলাতে বদলাতে শারীরিক, মানসিক ও মানবিক বোধ হারিয়ে ফেলছে। সেটা বিয়ে শাদীতেই হোক, সখাসখির বিষয় হোক বা বোধ বুদ্ধিতেই হোক। দেখুন, এই 3 বিষয় নিয়েই ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদের পরিবেশনায় দলীয় সঙ্গীত। দুটো চোখ থাকা এমন করে যে অন্ধকার তো আসবে, অন্ধকার তো আসবে। এই মনের ধনে পোতারিতে আপন ধন তো ভাসবে। যা পাবো খাবো তাই কুড়িয়ে, যা পাবো খাবো তাই কুড়িয়ে, আর থাকবো খুশি টুকরোতে। আর কালা চশমা, আর কালা চশমা, এই কালা চশমায় এক হয়ে যায় শনি রবি শুক্রতে। আর কালা চশমায় এক হয়ে যায় শনি রবি শুক্রতে। এখন তো কেউ কয় না প্রাণ সখী প্রাণ সখা, এক জোড়াতে হয় না, এখন এক জোড়াতে হয় না। আজ হলো প্রেম টিকবে কদিন, আজ হলো প্রেম টিকবে কদিন, 2-4 দিনও রয় না। প্রাণ সখী প্রাণ সখা, এখন তো কেউ কয় না। আছে ইমো পাবে হাতের কাছে, হোয়াটসঅ্যাপ ভাইবার কিংবা মেসেঞ্জার, চলছে সবার এখন কখন সময় কখন পার হয়ে যায়।
ইন্টারনেটের এই নানামুখী ব্যবহার যতই বাড়ছে, মানুষ ততই স্বাভাবিক কাজকর্ম ছাড়ছে, ফোনের কিবোর্ডে আঙুল নাড়ছে, নতুন অফারে দৃষ্টি কাটছে। অফার শুধু ইন্টারনেটেই নয়, দোকানপাটের গেটে গেটেও সেটে আছে। তাই নিয়ে উৎসাহিত নানি এবং নাতি কি বলবে তা তো আমরা জানি, তবু চলুন শুনি। কিরে ঈদের মার্কেটিং এ যাবি না? এই তো শুরুতে তো একটা ভুল কথা কইলা, ওটা মার্কেটিং না, ওইটা হইব ঈদের শপিং। তো যাও এত দেরি করলা কে? এই যে এই কাগজগুলি খুঁজতে তো দেরি হয়ে গেল গা। এই কি এর কাগজ? এই যে বিভিন্ন দোকানের বিভিন্ন অফার, উপহার, মূল্য হ্রাস, আমরা এই কাগজগুলি দেখে দেখে ওই সব দোকানেই যাবো, সস্তায় জিনিস কিনতে পারো, আমাকে ঘুরাও লাগবে না। এইটা আরো একটা ভুল কথা কইলা, ওই সব অফার উপহার সব ভুয়া ভুয়া। যেটা উপহার দিব ওইটার দাম তোমার থেকে রেখা দিব, আর মূল্য হ্রাস করলে না ওইটা চলে গিয়া সাইনবোর্ড। অতএব এইগুলা দরকার হই নাই, এমনি চলে। তুই কইতে স্যার যে মূল্য হ্রাসের কোনো মূল্য নাই, মানে আমরা সস্তায় কোনো জিনিস কিনতে পারব না? আরে কেমনে মূল্য থাকবো? শুনো নানি, এই মূল্য হ্রাসের বাজারে 1 টাকারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, জানো? কি ভূমিকা আছে? আজকাল 1 টাকা তো ফকিরেও নিতে চান। ফকিরে না নেক, কিন্তু ব্যবসা পাতিতে অনেক মূল্য এই 1 টাকার। শোনো, তুমি জুতা কিনবার যাও, এই জুতার গায়ে লেখা থাকে 2,999 টাকা, আর তা না হইলে 3,999 টাকা। কে ওখানে 3,000 বা 4,000 লেখলে দুষ্টি। আবার বিয়া শাদীর মধ্যে 1 টাকার কিন্তু হেভি ডিমান্ড। ওই যে অনেকে দেনমোহরের লেখে না 1,01,000 টাকা, কিন্তু ওই দেনমোহর যখন ওয়াসিল হয় তখন ওই 1 লক্ষের লগে ওই একটা চকলেট দিয়ে দিই। ওই 1 টাকা লয়ে ব্যবসা করতে হইব? হেরা তো সব পয়সাওয়ালা। এই তো নানি আরেকটা ভুল কথা কইলা, পয়সার যুগ কবে গেছে গা, এখন সব টাকা টাকা, পয়সা নাই। ওই ওইটা তো একটা কথার কথা। হ্যাঁ ওই নাতি, তাই বলে কি কথার কথা বদলে যাবে গা? না নানি না না, সব বদলানি ভালো না। হ্যাঁ, ভালো কথা, ভালো কাজ, ভালো স্বভাব, ভালো মানুষ বদলানি খারাপ। এই বদলা বদলি বাদ দেবে হল। চলো ঈদের গান গাইতে গাইতে কই মার্কেটিং এ যাব। আবারও মার্কেটিং, তো ঈদের শপিং এ যাব। এবার বিদেশি পর্ব। এদেশে বসবাসরত বিদেশিদের জন্য এই পর্বটি যেমন বহু প্রতীক্ষিত, দর্শকদের জন্যও তেমনি আকাঙ্ক্ষিত। কারণ এই বিদেশিরা তাদের স্বদেশি পোশাক ছেড়ে এদেশি পোশাক পরে এদেশি ভাষার ভালোবাসায় গ্রামীণ জীবনের নানান বিষয় নিয়ে অভিনয় করেন ইত্যাদির এসব নাট্যাংশে, যা আপনাদের কাঁদায়, হাসায় এবং কখনো বা আনন্দে ভাসায়। আমার মারে ভালো লড়ে ওরে না বাবা, আমার জুতো কই, আমার সোনা চেইন কই? না মাহিরান না, চুপ, তোরে মাইরে ফেলাবো। মাহিরান না, চুপ, মারুম নাকি আদর করুম? তুই যা, তোরে আমি আর রাখুম না। আপনি এটা খেয়ে কইতেছেন? তুই কি কইতাছে? ওই বিয়ার সময় তোর বাপে আমার ফলরে কিরিতে এটা সুতাও দেই নাই মা, তোরে আমরা আবার বিয়া দিমু। আপনি এগুলো কি কইতেছেন? তুই কি কইতাছে? বিয়ার সময় তোর বাপে করছিল একটা মোটরসাইকেল দিব, নগদ 50,000 টাকা, একটা সোনার চেইন দিব। আইস এতদিন হয়ে গেল, কোনো খবর নাই? আমার বাবা গরিব মানুষ, এত টাকা পাইব কই? কই পাইব হেইরা আমি জানি না। তুই তোর বাপের কো, তোরা লয়া যাইতে। ঠিকই কইছেন ভাইজান, আমরা আমাগো জামারে বিয়ে দিয়ে কত কিছু পাইছি। ও, আর আপনারা কি পাইছেন? আমি হইলে সব কিছু বুঝা লইয়া তারপরে বিয়া দিতাম। খাওয়াইয়া পড়াইয়া ফলা মানুষ করতে খরচ হচ্ছে না? ফলা মানুষ করতে খরচ হচ্ছে আর মায়ের মানুষ করতে খরচ হয় নাই? কি এটা বড় কত কইল তোমারে? মা জমিলা কই রে? ভাইজান কি হইছে মা, তোর এই অবস্থা কেন? কিছু হয় না বাবা। জামাই বাবাজি, জমিলা কি হইছে? ওরে জিগাইয়া কি হইব? আর এখন আমার যৌতুকের টাকা কই? কে ভাইজান আপনার যৌতুক লইয়ে তো আইছে? এই যে 2টা আনারস, লগে 2টা নারিকেলও আছে। এখন যান, ঈদের আগে আমাকে টাকা বুঝাই নেবেন, নইলে আপনার মায়ের পাতে এরিমো। এই তুই কই যাস? আই জমিদারি দেখা তো বাপের মানটা শান্তি হইব, ওর লেগা আমার প্রাণটা কান্দে। আমারও কত দিন জমিলাহে দেখি না। এইবার বুবুরে কমু দুলা বাইরে লইয়া আমাগো বাড়ি ঈদ করতে। কিন্তু এই অভাবে সংসারে জামাই আদর করুম কেমনে? বাবা না জানি বুবুরে পাইয়া কি মজা করতেছে। কি হয়েছে আপনার, কি হয়েছে? বুবু লাগে তাকে করে না? আমার জমিলা কেমন আছে? জুয়ে টুকে টাকা দিতে পারে নেবুলা, ওরা জমিলারে মারে আর কইছে জামাইয়ের একটা বিয়ে করব। বিয়ে করব? কি কোন?
এখন আমার জমিলা কি করবো? ঘরে আমার 3টা মায়া, ও গইবার বিয়ে দিব কেমনে? আমি ওর কি করুম? কই পামু যৌতুকের টাকা? ইদ্রিস ভাই, আকাশ চাচা জমিলার লয়ে খুব বিপদে পড়ছে, কিছু টাকা দেওয়া যাবো? এক কাম করো, আমাকে মাস্টার সাহেবের কাছে যাও। হের পোলা বিদেশ থাকে, বেশ ভালো টাকা আছে, আর মাস্টার সাহেব মানুষও ভালো। কি কুসুম, কেমন আছোস? এবার কবে আবে আমার ঘরে? বেটা বদমাইশ, ঘরে বরেকা আমার বিয়ে করতে চায়। বেটা শখ তো। তোর লাইগা আমি ওরে সাইরে দিমু। এবার তুই রাজি? গ্রামে কি পড়ার অভাব পড়ছে? তোরে বিয়ে করতে হইব? বেটা আছে একটা সন্তান, চল কুসুম। কত বড় সাহস, তুই আমার পিছ লইছস? আমি আপনার পেছনে নাই, আমি চাচিকে বাড়ি যেতেছিলাম, আমি আপনার দেখা খারাইছি। তোর কোন কথা আমি শুনুম না, বাড়ি চল। আমাজন, আপনারা সবাই কই? এদিকে আসেন। কি হয়েছে কালাম? ও বহুত বাইরে গেছে, কত বড় সাহস ও আমার পিছ লয়। তোরে আমি এখনই তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুমি এটা কি করলা জামাই? আমার মাইয়ারে তালাক দিয়া দিলা? কাইনো না মেনা, সব ঠিক হয়ে যাব। আমার মায়ের এখন কি হবো? কি আর রইব? মায়ারে লয়া এবার বাড়ি যাও। পোলা বিয়া দিছি টাকার লাইগা, বউয়ের লাইগা না। আমি তো কিছু টাকা লয়ে এসি, কিন্তু তার আগে তো সব শেষ। কে করলো সব শেষ? বরং শুরু। মাস্টার, আপনি এখানে? আমি সব শুনছি। কুদুস আমারে সব কইছে। চাচা, এর লেগা আমি আর বাবাই আপনাকে বাড়ি যাইতাছিলাম, শুনলাম আপনারা এখানে। আমার পোলা কোথাকার আইছে? বিদেশ থেকে ঈদ করতে। চাচা, এখানে না আইলে তো কিচ্ছু জানতে পারতাম না, ওগো পুলিশে দেয়া উচিত। Hokkashan, tu police re hobade. Amago maaf kolga den. Togo mota mancha, kono maaf nai. Togo shasti hawa uchit. Karon, jo toke dia nia mohapa. Jo tuk shamajer obisha. কিন্তু এখন আমার মায়ের কি হবো? মায়ের ছেড়ে মুখ দেহে মুখ কেমনে? আমি এখন কি করম? আমার জমিলা কি হইব? চাচা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা কই। কও বাবা। আপনি রাজি থাকলে আমি আপনার জমিলারে বিয়া করতে চাই, আমার নিয়ম অনুযায়ী। তুমি এসব কি করতেছো বাবা? হ্যাঁ, ও ঠিকই করতেছে, কারণ জমিলার তো কোনো দোষ নাই। আমি আমার পোলার লগে একমত। হ্যাঁ চাচা, দোষ ওই লোভী মানুষগুলার। কি একা? আমার পোলার লগে জমিলারে দিতে রাজি আছো? কি যে কোন মাস্টার, এমন প্রস্তাবে কেউ রাজি না হইয়া পারে? আমি রাজি। কি কয় জমিলা মা? পুলিশ পুলিশ পুলিশ! যাও! Taile adrikno, bir bato bajao, bir gangao. আহা দামন মিয়া
স্বভাব দোষে জেলে যায়, অন্যেরা বিয়ের গীত গায়। তাই স্বভাবের ভাব বোঝার অভাব না হলে জবাবটা হতে পারে নবাবের মতো, যার কাছে অহংকারী স্বভাবধারী ভারী ভারী মানুষের জারি জুরিও ম্লান হয়ে যায়। এবার তারই একটি নমুনা। আমি তোমাদের বহুত বার বলছি, আমি যেভাবে বলি সেইভাবে কাজ করবা, সেইভাবে চলবা, কিন্তু অনেকেই সেটা করো না। আপনি যেইভাবে বলেন সেটা হয়তো অনেকের মন মতো হয় না। কোন সালের মন মতো হয় না? সামনে আইসা বলতে বলি। হ্যাঁ, সামনে এসে কইতে কইস। কেমনে কইব? হে যে শালি। এই তোর এত বড় সাহস, তুই আমার কোন শালি? এত বড় সাহস তোরা কেন দিল? সাহসের কি আছে, আপনি তো শালি। খারাপ তোরে আমি এমন শিক্ষা দেবো জিন্দিগিতে আর কোনোদিন আমার ওই নামে ডাকবি না। আই শুক্র আর বক্করে ডাক। যারে এই ডাকেন, আমি আপনার শালি কমুই। কি তোর এত বড় সাহস? তুই মাতবো সামনে শালি কস? হকই কি আবার কর শালি? হকই আপনি শালি, আপনি প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালী, শক্তিশালী। এইবার কোন আপনি কি এই সব শালি না? আগে কবই তো কা আমার শালিকা, তুই মন ভয়রে আমার শালিকা, তোর যতবার মন চায় ততবার আমার শালিকা। দরকার পড়লে আমিও তোর লাগে কমু আমি শালি, আমি শালি, আমি শালি। আমার মতো বড় শালি কেউ নাই। এইবার বুঝেন, এই সমস্ত শালিরাই হইল আমাকে মাতব্বর। ঠিক আছে, আমি শালি, জি আমি শালি। এবারে গান। দর্শক মণ্ডলী, আমরা ইত্যাদিতে অনেকবারই বলেছি, ঈদ মানে কোনোখানে ভেদাভেদ নাই, ঈদ মানে প্রাণে প্রাণে সমান সবাই। কিন্তু প্রতি ঘরে ঘরে, প্রতি অন্তরে ঈদের আনন্দ কি মমতা ভরে সমতা আনতে পারে? না, প্রশ্ন নয়। এই কামনা নিয়ে আমাদের এবারে গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, গাইছেন এন্ড্রু কিশোর, আর তার সঙ্গে অংশগ্রহণ করেছে ঈদের সাজে সজ্জিত 2 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। এই খুশির দিনে সবাই সবার হব আপন, আজ ভুলবো সবাই সকল বিভেদ সকল বাঁধন। সেই শিশুদের ডাকবো যারা উঠছে বেড়ে শিক্ষা ছাড়া, শিশু শ্রমিক মিনতি হয়ে যাচ্ছে পরের বোঝা বয়ে। আজ তুলবো ভরে এই খুশিতে তাদের মন, আজ তুলবো ভরে এই খুশিতে তাদের মন। এই খুশির দিনে সবাই সবার হব আপন। যে শিশু তার কোমল হাতে ইট ভেঙে যায় দিনে রাতে, নিজে ঝুলে এক হাতলে টেম্পু বাসে যাত্রী তোলে। যে শিশু তার কোমল হাতে ইট ভেঙে যায় দিনে রাতে, নিজে ঝুলে এক হাতলে টেম্পু বাসে যাত্রী তোলে। সেই শিশুটিও পায় যেন আজ আনন্দক্ষণ, সেই শিশুটিও পায় যেন আজ আনন্দক্ষণ। এই খুশির দিনে সবাই সবার হব আপন। বই খাতা নেই যাদের হাতে, ভিক্ষা চেয়ে দুহাত পাতে, আজকে তারা সবাই এসে জীবনকে নিক ভালোবেসে। বই খাতা নেই যাদের হাতে, ভিক্ষা চেয়ে দুহাত পাতে, আজকে তারা সবাই এসে জীবনকে নিক ভালোবেসে।
আজ সবাই সবার প্রাণে প্রাণে হয় যেন স্বজন, আজ সবাই সবার প্রাণে প্রাণে হয় যেন স্বজন। এই খুশির দিনে সবাই সবার হব আপন, আজ ভুলবো সবাই সকল বিভেদ সকল বাঁধন। সেই শিশুদের ডাকবো যারা উঠছে বেড়ে শিক্ষা ছাড়া, শিশু শ্রমিক মিনতি হয়ে যাচ্ছে পরের বোঝা বয়ে। আজ তুলব ভরে এই খুশিতে তাদের মন, আজ তুলব ভরে এই খুশিতে তাদের মন। এই খুশির দিনে সবাই সবার হব আপন। বন্ধ হোক এই শিশু শ্রম, ভিক্ষা নয়, শিক্ষাই হোক প্রতিটি শিশুর অধিকার। শুধু ঈদের দিনে নয়, সমাজটাকে এমনভাবে গড়ব, ক্ষুধার সাথে এমনভাবে লড়ব, সকল শিশুই বাড়ে যেন সমানভাবে, সত্যিকারের সবাই সবার আসন পাবে। দর্শক মণ্ডলী, একই সাথে হাওর অঞ্চলের বিপন্ন চাষিদের হারানো হাসি ফিরে আসুক নতুন উদ্যমে, সবার প্রচেষ্টায়। এই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।